খালের ধারে প্রকাণ্ড বটগাছের গুড়িতে ঠেস দিয়া হারু ঘোষ দাঁড়াইয়াছিল। আকাশের দেবতা সেইখানে তাহার দিকে চাহিয়া কটাক্ষ করিলেন। স্থানটিতে ওজনের ঝাঁঝালো সামুদ্রিক গন্ধ ক্রমে মিলাইয়া আসিল। অদূরের ঝোপটির ভিতর হইতে কেয়ার সুমিষ্ট গন্ধ ছড়াইয়া পড়িতে আরম্ভ করিল। মরা শালিকের বাচ্চাটিকে মুখে করিয়া সামনে আসিয়া ছপছপ করিয়া পার হইয়া যাওয়ার সময় একটা শিয়াল বারবার মুখ ফিরাইয়া হারুকে দেখিয়া গেল। ওরা টের পায়, কেমন করিয়া টের পায় কে জানে। উপন্যাসের শুরু এই হারু ঘোষকে দিয়ে। হারু ঘোষ একজন সচ্ছল কৃষক। তার স্ত্রী মোক্ষদা, তার মেয়ের নাম মতি, আর ছেলের নাম পরাণ। পরাণের স্ত্রীর নাম কুসুম। মতির বিয়ে হয় যাত্রাদলের নায়ক কুমুদের সাথে। কুমুদের সংস্পর্শে একসময় মতিও হয়ে ওঠে যাযাবর। গাউদিয়া গ্রামের মহাজন গোপাল দাস, তার 3 মেয়ে ও 1 ছেলে। ছেলের নাম শশী। গ্রামের সবাই তাকে ছোটবাবু বলে ডাকে। সে কলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে আবার গ্রামে ফিরে এসেছে। আমাদের গল্পের প্রধান নায়ক এই শশী। গ্রামের আরেক সদস্য বাসুদেব বাড়ুজ্জে। গাছ থেকে পড়ে গিয়ে তার ছেলেটা মারা যাওয়ার পরে সপরিবারে গ্রাম ছেড়ে কলকাতায় চলে যায়, আর কখনো ফিরে আসেনি। যাদব পণ্ডিত নামে এক পণ্ডিত আছে। সবাই মনে করে তিনি অলৌকিক শক্তির অধিকারী। তার স্ত্রীকে সবাই পাগলা দিদি বলে ডাকত। এছাড়াও গ্রামে আছে যামিনী কবিরাজ, যে ওষুধ দিয়ে মৃতকেও জীবিত করতে পারে। যদিও এ কাজ করতে কেউ কখনো তাকে দেখেনি, তবুও মানুষ এটাই বিশ্বাস করে। একদিন হারু ঘোষ তার মেয়ে মতির জন্য পাত্র দেখতে বাজিতপুর গিয়েছিল। পাত্র দেখে বাড়ি ফেরার পথে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। বৃষ্টির হাত থেকে বাঁচতে তিনি একটি বটগাছের নিচে গিয়ে দাঁড়ান। হঠাৎ করে বজ্রপাত এসে পড়ে হারুর মাথার উপর। বজ্রপাতে হারু মরে গিয়ে বটগাছেই ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে। শশী ডাক্তার নৌকায় করে সেই পথ থেকে শহর থেকে ফেরার পথে তা দেখতে পেয়ে নৌকায় করে হারুর লাশ গ্রামে নিয়ে আসে। গ্রামে এনে তাকে সৎকার করা হয়। মহাজন গোপাল দাসের ছেলে শশী গ্রামে গ্রামে রুগী দেখে বেড়ায়। রুগী দেখে সে ভালোই ওষুধ দেয়, তবে ডাক্তারি ফিয়ের ব্যাপারে সে খুব হিসেবি, কাউকেই ছাড় দিতে চায় না। কয়েকদিন ধরে হারুর মেয়ে মতির বেশ জ্বর। শশী তার চিকিৎসা করতে প্রায় তার বাড়িতে যায়। মতিকে যখন দেখতে যায় তখন মতির ভাই পরাণের বউ কুসুম শশীর সাথে খাতির জমাতে চায়। শশীকে একটু তোষামোদ করে কথা বলে। কুসুম শশীকে ছোটবাবু বলে সম্বোধন করে। শশী তাকে পরাণের বউ বলে ডাকত। আসলে অনেক বছর ধরেই শশী কুসুমের এসব পাগলামি দেখে দেখে অভ্যস্ত। কুসুমের খাপছাড়া কথাগুলো শুনতে শশীর খুব একটা খারাপ লাগতো না। আসলে কুসুম একটু খ্যাপাটে ধরনের মেয়ে ছিল, একটু ডান পিটে ধরনের। তবু শ্বশুর বাড়ির কেউ কুসুমকে কিছুই বলতো না, কারণ পরাণদের সকল সম্পত্তি কুসুমের বাবা অনন্তবাবুর কাছে বাঁধা ছিল। এদিকে যামিনী কবিরাজের স্ত্রী সেনদিদির জ্বর হয়েছে। শশী দেখেই বুঝল যে যামিনীর স্ত্রীর বসন্ত হয়েছে, কিন্তু যামিনী কবিরাজের মতে তার ম্যালেরিয়া হয়েছে। তবু যামিনীর কড়া নিষেধকে উপেক্ষা করেও শশী সেনদিদির চিকিৎসা আরম্ভ করে। শশীর চিকিৎসায় সেনদিদি সুস্থও হয়, কিন্তু তার সেই সুশ্রী চেহারা নষ্ট হয়ে যায়, আর একটি চোখ কানা হয়ে যায়। স্ত্রী সুস্থ হওয়ার পরে যামিনী কবিরাজ নতুন একটা কৌশল অবলম্বন করে। সে গ্রামবাসীদের কাছে নিজের গুণকীর্তন শুরু করে, আর সেনদিদির চোখ হারানোর দায় শশীর উপরে দেয়। কয়েকদিন পরে কার্তিকের পুজোয় গ্রামের জমিদার শীতলবাবুর বাড়িতে যাত্রাপালার আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে কলকাতা হতে বিনোদিনী অপেরা পার্টি এসেছে। এই অপেরা পার্টির নায়ক কুমুদ নামে একটি ছেলে। সেই হারু ঘোষের মেয়ের জামাই কুমুদ। কুমুদ শশীর সাথে কলকাতায় পড়তো এক সময়। সাহিত্যমনা কুমুদকে যাত্রা দলে দেখে শশী বেশ অবাক হয়। কলেজে পড়ার সময় এই ভবঘুরে স্বভাবের কুমুদই শশীর মনোজগৎকে পুরো বদলে দিয়েছিল।
একদিন শশীর সাথে দেখা করে ফেরার পথে তালপুকুরের পাড়ে কুমুদের সাথে মতির দেখা হয়। অল্প বিস্তর আলাপও হয় তাদের মধ্যে। এরপরে যাত্রার মঞ্চে কুমুদকে দেখে মতি বেশ অবাক হয়। পরের দিন তাদের মধ্যে আবার কথা হয় তালপুকুরের পাড়ে। মনে মনে দুজন দুজনকে ভালোবেসে ফেলে। এর কিছুদিন পরে কুমুদ শশীদের বাড়িতে আসে। শশীকে বলে যে সে মতিকে বিয়ে করতে চায়। শশী এখন মতির অলিখিত অভিভাবক, তাই এমন যাযাবর কুমুদের হাতে মতিকে তুলে দিতে ঠিক ভরসা পাচ্ছিল না। তবুও কুমুদের সাথেই মতির বিয়েটা হয়। এরপর কিছুদিন কুমুদ সেখানেই ছিল। হঠাৎ একদিন হানিমুনের কথা বলে মতিকে সাথে নিয়ে নিরুদ্দেশ হয়ে যায় কুমুদ। এরপর অনেক দিন কেটে যায়, কিন্তু কুমুদ আর মতির কোনো খোঁজ পায় না শশী। মনে মনে কুমুদের উপর প্রচণ্ড রাগ করে। এরপর একদিন তার ছোট বোন বিন্দুর খবর নিতে কলকাতায় যায় শশী। বিন্দুর সংসারে সুখ ছিল না, তাই স্বামীর সংসার থেকে বোনকে বাড়িতে নিয়ে আসে শশী। স্বামীর ঘরে হতাশাময় সময়ে মদ খাওয়ার অভ্যাস তৈরি হয়েছিল বিন্দুর, আর সে অভ্যাস গ্রামে এসেও পরিবর্তন হয় না। কয়েকদিনই ব্যাপারটা গ্রামের মানুষের মধ্যে জানাজানি হয়ে যায়, তাই তো চারদিকে এটা নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়। এসব ঘটনায় তার বাবা গোপাল মহাজনের সব রাগ গিয়ে পড়ে শশীর উপর। কেন সে বিন্দুকে গ্রামে নিয়ে এসেছিল। আজ শশীরও নিজেকে অপরাধী মনে হচ্ছে। সে যারই দায়িত্ব নেয় তাই যেন নষ্ট হয়। তার ভরসায় কুমুদের সাথে মতির বিয়ে হয়েছিল। এরপরে মতির জীবনটাই নষ্ট হয়ে যায়। বিন্দুরও আজ একই অবস্থা। এর কয়েকদিন পরে বাধ্য হয়ে বিন্দুকে আবার কলকাতায় রেখে আছে শশী। এবার তার স্বামীও তাকে গ্রহণ করে। মহাজন গোপাল দাসের বাড়িতে প্রায়ই আসে সেনদিদি। আজকাল গোপালের সাথে তার বিশেষ একটা ভাব জমেছে, আর এই ব্যাপারটা শশীর ভালো লাগেনি। ওদিকে যাদব পণ্ডিত শশীকে তার শিষ্য বানাতে চায়। তাকে সূর্যবিদ্যা সম্পর্কে বিশেষ লোভ দেখায়। ভবিষ্যতে কি হবে না হবে, এমনকি সে কবে মারা যাবে তাও নাকি সে জানে। একদিন যাদব পণ্ডিত হঠাৎ বলে যে আসছে রথের দিন তার নিজের মৃত্যু হবে। যাদবের এই ভবিষ্যৎবাণী সারা গ্রামে ছড়িয়ে পড়ে। তাই তো যাদবের মৃত্যু দেখতে রথের দিন সকালে এসে তার বাড়িতে পুরো গ্রামের মানুষ উপস্থিত। যাদব এবার বিপদে, তাই নিজের পণ্ডিত্য আর ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণ করতে সকলের সামনেই যাদব মারা যায়। এর একটু পরেই তার স্ত্রী পাগলা দিদিও মারা যায়। আর যাদবের এই ভবিষ্যৎ বলে দিয়ে মারা যাওয়ার ব্যাপারটি গ্রামের সবার কাছে অলৌকিক মনে হয়। তবে শশী ঠিকই বুঝতে পেরেছিল যে যাদব নিজের ভবিষ্যৎবাণী সত্য প্রমাণ করতে অতিরিক্ত আফিম খেয়ে আত্মহত্যা করেছে। এই ঘটনার কয়েকদিন পরে শশী জানতে পারে যে গ্রামে একটি হাসপাতাল করার জন্য অনেক সম্পদ রেখে গিয়েছিল যাদব। 15,000 টাকার কোম্পানির কাগজ, 13,000 টাকা নগদ আর সমস্ত জমি জমা সবই হাসপাতালের জন্য দান করে গিয়েছিল সে। আর হাসপাতাল করার সমস্ত দায়িত্ব দিয়ে গিয়েছিল এই শশীকে। এই কথা শুনে লোভী গোপাল বলল যে হাসপাতাল বানানোর সকল দায়িত্ব সে নিজেই নেবে। কিন্তু তার লোভী বাবার এই প্রস্তাবে রাজি হয় না শশী, আর এটা নিয়ে বাবা ছেলের মধ্যে বেশ মনোমালিন্য হয়। এরপরে শশী গ্রামে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি করে, আর তাদের সহায়তায় হাসপাতালের কাজ শুরু করে। অনেক দিন পরে নিরুদ্দেশ মতির খবর পাওয়া যায়। গ্রাম থেকে কুমুদের সাথে গিয়ে তারা কলকাতায় একটা হোটেলে উঠেছিল। মতি ও স্বামীর সিদ্ধান্তে খুশি ছিল, কিন্তু অল্প কয়েকদিনেই মতির ভুল ভাঙে। অলস কুমুদের কার্যক্রম দেখে মতি অবাক হয়। সারা দিন বই পড়ে আর সিগারেট খায়। সন্ধ্যার পরে বন্ধুদের নিয়ে ঘরে জুয়ার আসর বসায়। মতি তাদের যতটুকু সেবা করা সম্ভব করে। চা, জল খাবার জোগানোর দায়িত্ব সবকিছুই মতির। এসব কর্মকাণ্ডে মতি একা একা চোখের জল ফেলে। এক পর্যায়ে কুমুদের কাছে প্রতিবাদ করলে কুমুদের আসল রূপ পাল্টে যায়। সে বলে যে আমার সাথে থাকতে হলে কনে বউটি সেজে থাকলে চলবে না। আমি রোজগার করে আনবো আর তুমি রান্নাবান্না করবে, বাচ্চা মানুষ করবে, তা হবে না। তুমি আমার বউ না, তুমি আমার সাথী।
এদিকে বেশ কয়েকদিনের হোটেল ভাড়া বাকি পড়েছিল। তারপর হঠাৎ হোটেল ভাড়া পরিশোধ না করেই তারা দুজন পালিয়ে বন্ধু বনবিহারীর সাথে একটা ভাড়া বাড়িতে গিয়ে ওঠে। বনবিহারীর বাসায় তার স্ত্রী জয়া থাকত, আর তাদের সাথে কুমুদ ও মতির দিনগুলো ভালোই কাটছিল। মতি আর কুমুদের সম্পর্কও ভালোই চলছিল, কিন্তু তাদের এই সুখের সম্পর্ক দেখে হিংসে হয় বনবিহারীর স্ত্রী জয়ার। জয়া বুঝতে পেরেছিল যে সে হয়তো বনবিহারীকে বিয়ে করে ভুল করেছিল, তাই তো সে মতি আর কুমুদকে তার বাড়িতে সহ্য করতে পারছিল না, তাদের বাড়ি ছেড়ে দিতে বলল। এরপরে সেই বাড়ি ছেড়ে কুমুদ নতুন একটি বাসা ভাড়া করল। কুমুদ আবারও যাত্রা দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এখন তাকে যাত্রা করতে দূরে দূরে যেতে হবে, মতিকে ঘরে একা থাকতে হবে। তাই তো কুমুদ মতিকে বলল যে সে যেন তার গ্রাম গাওদিয়ায় ফিরে যায়, কিন্তু মতি এই প্রস্তাবে রাজি হয় না। গ্রামে ফিরে যাওয়ার থেকে সে কুমুদের সাথে যাযাবর জীবনযাপনকে পছন্দ করে। সেও কুমুদের সাথে যাত্রাপালায় ঘুরে বেড়ানোর জন্য রাজি হয়। এদিকে গ্রামে শশীর হাসপাতাল বানানোর কাজ শেষ। হাসপাতালের নাম যাদব মেমোরিয়াল হাসপাতাল, তবু মানুষ এটাকে শশী ডাক্তারের হাসপাতাল নামেই চেনে। শশীর অক্লান্ত পরিশ্রমে তৈরি হয়েছিল এই হাসপাতাল। ওদিকে পরাণের বউ কুসুম মনে মনে শশীর জন্য পাগল, কিন্তু সে শশীকে পাওয়ার কোনো আশা তার আর নাই। সে জানে শশীকে সে পাবে না, শশী তার ডাকে সাড়া দেয় না। তাই সে তার স্বামী আর শাশুড়িকে নিয়ে বাপের বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গত 10 বছরে শশীকে নিজের করে পেতে নানা কলাকৌশল অবলম্বন করেছিল কুসুম, কিন্তু শশীর কাছ থেকে কোনো সাড়া না পেয়ে আজ সে নিজেই দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কুসুমের গ্রাম ত্যাগের খবর শুনে শশী বেশ মর্মাহত হয়। আজ সে অনুধাবন করতে পারছে যে তার জীবনে কুসুম কতটা গুরুত্বপূর্ণ ছিল। শশী কুসুমকে আলাদা একটা জায়গায় ডেকে নেয়। তারপর কুসুমকে সে তার সাথে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। জবাবে সেদিন কুসুম বলেছিল, একদিন ঠিকই চাইতাম আপনার সাথে পালিয়ে যেতে, কিন্তু চিরদিন কি একরকম যায় ছোটবাবু? মানুষ কি লোহা দিয়ে গড়া যে চিরকাল সে একরকম থাকবে, একটুও বদলাবে না? আজ হাত ধরে টানলেও আমি আপনার সাথে যাব না। শশী যেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে, জীবন তার কাছে মূল্যহীন হয়ে পড়ে। এরপর ঠিকই কুসুম তার স্বামীকে সাথে নিয়ে গ্রাম ছেড়ে একদিন অন্য কোথাও চলে যায়। শশীও সিদ্ধান্ত নেয় যে সে এই গ্রামে কোনোভাবেই থাকবে না, তাই হাসপাতালে নতুন একজন ডাক্তার নিয়োগ দেয়, আর হাসপাতালের সকল দায় দায়িত্ব জমিদার শীতলবাবুকে বুঝিয়ে দেয়। এদিকে যামিনী কবিরাজের মৃত্যুর কয়েক মাস পরে তার স্ত্রী সেনদিদি একটি পুত্র সন্তানের জন্ম দেয়, আর তার সন্তান জন্ম দিতে গিয়ে আতুর ঘরেই মারা যায় সেনদিদি। কিন্তু এই বাচ্চা নিয়ে গোপাল মহাজন ও সেনদিদিকে জড়িয়ে গ্রামে নানা কানাঘুষা শুরু হয়। এর 3 মাস পরে এতিম শিশুটিকে গোপাল তার নিজের বাড়িতে নিয়ে আসে। সবাই বুঝতে পারে এই বাচ্চা আসলে গোপালেরই বাচ্চা। এসব দেখে শশীও হতবাক হয়, কষ্ট পায় বাবার এমন কর্মকাণ্ডে। তাই সে সিদ্ধান্ত নেয় যে বাড়ি ছেড়ে সে অন্য কোথাও চলে যাবে। কিন্তু তার যাওয়ার আগেই তার বাবা গোপাল সেই এতিম শিশুটিকে সাথে নিয়ে চিরদিনের জন্য গ্রাম ছেড়ে কাশী চলে যায়। শশীকে আর গ্রাম ছাড়তে হয় না, শশী একা গ্রামেই থেকে যায়। আজ গ্রামের রাস্তায় হাঁটার সময় শশীর কাছে নিজেকে বড় একা মনে হয়। গ্রামটা যেন আজ জনশূন্য। একদিন এই গ্রামের রাস্তায় কত মানুষ ছিল, আজ তারা কে কোথায়? যামিনী কবিরাজ এর বাড়িটি আজ তার আত্মীয়রা দখল করেছে। যাদবের বাড়িতে তৈরি হয়েছে জঙ্গল। পরাণদের বাড়িটাও একদম জনশূন্য। শশীও আর তালপুকুরের পাড়ে যায় না। আসলে শশীর যাওয়ার কোথাও জায়গা নেই। সে পুরো একা, এই গ্রামটিতে সে একদম একা। সবই যেন অদৃষ্টের পরিহাস, এ যেন এক অদ্ভুত নিয়তি। মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা উপন্যাসের কাহিনী সংক্ষেপটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর পরবর্তীতে এরকম কাহিনী সংক্ষেপের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।